দেখুন, আজকের এই যে জেনারেল ক্যাটাগরির মানুষ যারা সকল প্রগতিশীল, প্রোগ্রেসিভ বলে যাদেরকে মানুষ জানে, এরা বলতো না এই সংরক্ষণ ব্যবস্থার ফলে না মেরিট বাধাপ্রাপ্ত হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা যে ওরা ভুল বলতো, আসল উদ্দেশ্য জাতিবাদ, জাতিগত হিংসা, যে এর আসল কারণ আমি সেটা প্রমাণ করে দেবো, এখনই প্রমাণ করে দেবো। আপনি দেখুন, এতদিন পর্যন্ত ওরা এজেন্ডা চালিয়েছিল কি, সংরক্ষণ খারাপ, রিজার্ভেশন খারাপ। যেই ওদের জন্য 10% মানুষের জন্য 10% রিজার্ভেশন চালু হলো, যারা অলরেডি 70% দখল করে আছে, সমস্ত জায়গায় কবজা করে আছে, তখন থেকে আর সংরক্ষণ খারাপ নয়, জাতিগত সংরক্ষণ খারাপ হয়ে গেল। মানে সঙ্গে সঙ্গে সেই ভাইরাসের মতো ভার্সন চেঞ্জ করে ফেললো। 85% মানুষ একদিকে ভোট দেবে ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে, তাহলে তারাও একদিনের মধ্যে পাওয়ার চেঞ্জ হয়ে যেতে পারে যদি এই 85% মানুষ একত্রিত হতে পারে। ভোটিং রাইটটাকেও কেড়ে নেওয়া হচ্ছে ইভিএম এর সাহায্যে। ইভিএমটাকে ম্যানিপুলেট করে সেই আমাদের ভোটিং রাইটটা পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। আমরা যে ভোট দেবো, আমরা কি নিশ্চিত হতে পারছি যে ভোটটা আমরা যাকে দিচ্ছি তার কাছে যাচ্ছে কিনা? এই যে পুরো মুভমেন্টটা, আম্বেদকরবাদী মুভমেন্ট পুরো ইন্টেলেকচুয়াল সমাজের মধ্যে রয়ে গেছে। সেখান থেকে বেরোনোর কি খুব ভালো কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে সাধারণ এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের ছেলেমেয়েরা কতটা কষ্টের মাধ্যমে একটা গ্রাম অঞ্চল থেকে শহরে যায় পড়াশোনার জন্য, এবং সেখানে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে পড়াশোনা করে। কিন্তু সেই পড়াশোনার পর যে সেই ছেলেটা যখন চাকরি বাকরি না পায়, তখন গ্রাম না আসতে পারে গ্রামে, এবং সেখানে শহরেও তার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। তো কি কারণে যে এত পড়াশোনা করার পরেও চাকরি বাকরি পাচ্ছে না, বা এই যে নতুন নিউ এডুকেশন পলিসি আসছে তার বিষয়টা কি, সেখানে কোথায় ঘাটতি রয়েছে, কোথায় কি কারণে আমাদের ছেলেমেয়েরা চাকরি বাকরি পাচ্ছে না, আজকে আমরা জানবো প্রফেসর কার্তিক মণ্ডল মহাশয় এবং ডাক্তার মণিশঙ্কর মৃধা মহাশয়ের কাছে। প্রথমে আমরা ডাক্তার মণিশঙ্কর মৃধা মহাশয়ের কাছে যাবো। নিউ এডুকেশন পলিসি 2020, যেটা আমাদের শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসি অ্যান্ড কনভার্টেড, মুসলিম, লিঙ্গায়েত, জৈন, তাদের সমাজের ছেলেমেয়েরা বিশেষভাবে উপেক্ষিত এবং নির্যাতিত বলবো। তার কারণ হচ্ছে নতুন শিক্ষানীতি চালু হওয়ার পরে শিক্ষানীতির নিয়ম অনুসারেই যে সমস্ত স্কুলগুলোতে বা কলেজগুলোতে ছাত্র সংখ্যা কম, সেখানে 15% স্কুল বা কলেজ মার্জারিং করা হচ্ছে। আর মার্জারিং করার কারণেই স্কুলের ছাত্র সংখ্যা কমছে। গ্রাম থেকে আসা মানুষজন তাদের বাচ্চাকে শিক্ষিত করার যে স্বপ্ন দেখেছিল, বা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের মাধ্যমে শিক্ষার অধিকার পেয়েছিল, তারা যে স্বপ্ন দেখে শিক্ষিত হবে এবং শিক্ষার মাধ্যমে চাকরি বা সরকারি নিয়ম নির্ধারণের জায়গায় তাদের প্রতিনিধিত্ব বাড়াবে, সেই প্রতিনিধিত্ব যাতে না যেতে পারে, সেই জায়গা থেকে বর্তমান সরকার, পূর্ববর্তী সরকার, ব্রাহ্মণ্যবাদী সমস্ত সরকার, তারা এক এক মোড়কে এক এক রকমের শিক্ষানীতি নিয়ে এসছে। দীর্ঘদিন বাদে 2020-তে শিক্ষানীতি চালু হয়েছে। সেই শিক্ষানীতিতে স্কুল কলেজগুলো বন্ধ করার একটা ষড়যন্ত্র চালু করা হয়েছে। যেখানে ছাত্র সংখ্যা কম হবে সেই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হবে। টিচারদেরকে ট্রান্সফার করার যে পলিসি গভর্নমেন্ট নিয়েছে, তারা নিজের ইচ্ছাতে সব থেকে সুবিধাযুক্ত স্কুলগুলোতে, অর্থাৎ স্টেশনের কাছাকাছি, শহরের কাছাকাছি, সেই সমস্ত স্কুলে সহজে ট্রান্সফার হতে পেরেছে। সমস্ত স্কুলগুলোর দিকে যদি তাকানো হয়, দেখা যাবে শহরের যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, জনঘনত্ব বেশি ভালো, অন্য অন্য সুযোগ সুবিধা, ট্রান্সপোর্টেশন সুবিধা, উচ্চতর শিক্ষার সুবিধা, সেখানে সমস্ত স্কুল টিচাররা ট্রান্সফার হয়ে চলে এসছে। প্রান্তিক স্কুলগুলোতে টিচারের সংখ্যা খুবই কম। টিচারের সংখ্যা যদি কম থাকে, তাদের পড়ানো, কাদেরকে পড়াবেন? ছাত্ররা সেখানে আসছে না। একই সঙ্গে গ্রামীণ এরিয়াতে, মফস্বল এরিয়াতে প্রাইভেট স্কুল চালু হয়েছে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রাইভেট স্কুল, যাদের কোয়ালিটি দেখভাল করার কোনো নীতি সরকারের নেই, নিয়ম নেই। সেই স্কুলে যারা পড়তে যাবেন, তাহলে তাকে পয়সা দিতে হবে, মোটা অঙ্কের টাকা দিতে হবে। সাধারণ গ্রামীণ মানুষ যার ইনকাম সীমিত, তাহলে সে বাধ্য হচ্ছে সরকারি স্কুলে পড়াতে যেতে পারছে না, সেখানে টিচার নেই, ভালো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হচ্ছে। ঘুর পথে প্রাইভেট স্কুলে তারা যেতে বাধ্য হচ্ছে। তার ইনকাম কম, বেশি খরচ করে প্রাইভেট স্কুলে পড়াতে হচ্ছে। তাহলে তো তাদের ভবিষ্যৎ আরো খারাপ হবে। সে পাচ্ছে না উচ্চশিক্ষায় যেতে। উচ্চশিক্ষায় যদি সংবাদ নিয়ে দেখা যায়, আগে আমরা দেখতাম উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজে অনার্সে ভর্তি হওয়ার জন্য বিশাল লাইন পড়ে যেত। কলকাতার প্রসিদ্ধ কলেজগুলোতে তারা পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করতেন যে কে আমার কলেজে অনার্সে পড়তে পারবে। আপনি একটু খবর নিয়ে দেখুন, প্রত্যেক কলেজ যেগুলো
প্রসিদ্ধ কলেজ, সেখানে ভালো ভালো সাবজেক্ট, ম্যাথ, ইংলিশ বা যেগুলো ফিজিক্স, ভালো ভালো সাবজেক্ট যেগুলো পরিচিত সাবজেক্ট, যেখানে সবাই পড়ার জন্য চেষ্টা করতো, সেই সব সিটগুলো ফাঁকা পড়ে আছে, স্টুডেন্ট পাচ্ছে না। তারা বাধ্য হচ্ছে মাঝপথে, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে, কেউ মাধ্যমিক পাশ করার পরে উচ্চ শিক্ষায় না গিয়ে সাধারণ কাজের মধ্যে, এমনকি দিনমজুরের কাজের মধ্যে নিজেদেরকে নিয়োগ করতে। তাহলে আমাদের সমাজের মানুষ যারা শিক্ষিত, একমাত্র সহজ উপায় ছিল পড়াশুনো করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার, সেই সুযোগগুলো বঞ্চিত হয়ে গেল। নতুন শিক্ষানীতির একটি ছোট্ট অংশ বলি, ক্লাস 6 পড়ার সময় সে যদি চায় স্কুল ড্রপ করে যে কোনো বৃত্তিমূলক শিক্ষার জন্য ভর্তি হতে পারে। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল খুব সুন্দর। তাহলে সেই বৃত্তিমূলক শিক্ষায় কোথায় আছে? ছুতর মিস্ত্রির কাজ শিখবে, কাঠের কাজ শিখবে, মোটর মেকানিকের কাজ শিখবে। সেই কাজ যদি 2 বছর শেখার পরে সে আবার নতুন স্কুলে ফিরে আসবে, কখনো কি সম্ভব? একটি ছোট বয়সের ছেলে বা মেয়ে, সে ক্লাস 6 পড়ার পরে স্কুল থেকে ড্রপ করে গিয়ে ছুতর মিস্ত্রির কাজ শিখলো, তার পরিবারে অর্থের চাহিদা আছে, তার মাকে চিকিৎসা করানোর প্রয়োজন আছে, তাহলে সে যখন 2 পয়সা উপার্জন করতে শিখবে, সে নতুন করে আবার শিক্ষানীতি উচ্চ শিক্ষার জন্য কখনো কি ফিরে আসতে পারবে? এটা কি সম্ভব? অর্থাৎ এইরকম পুরোর কল মাথার প্রলোভন দেখানো হয়েছিল শিক্ষানীতির মাধ্যমে, সেগুলো সমস্ত ভ্রান্ত পদ্ধতি, যার মধ্যে কোনো উদ্দেশ্য একটি, যে মূল নিবাসী সমাজের মানুষ শিক্ষিত হচ্ছে, এদেরকে মাথায় লাঠি মেরে এদেরকে শিক্ষা বন্ধ করে দাও। একদিন শিক্ষার অধিকার ছিল না, যে শিক্ষার অধিকার পেয়েছে সেই শিক্ষার অধিকার থেকে এদেরকে বঞ্চিত করো। সমস্ত পরিকল্পনা মাফিক নতুন শিক্ষানীতি চালু হয়েছে। আমরা প্রফেসর কার্তিক মন্ডলের কাছে আসবো। স্যার, আপনি যেহেতু শিক্ষা জগতে আছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমার আগে ডাক্তারবাবু বেশ সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে বললেন। তো আমিও সেই একই কথা ডাক্তারবাবুকে সমর্থন করেই বলতে চাই যে অ্যাকচুয়ালি সব কিছুর পিছনে যদি মূল কারণকে যদি দেখতে চান, তাহলে দেখবেন মূল কারণটা কিন্তু ব্রাহ্মণ্যবাদ। আর ব্রাহ্মণ্যবাদের মধ্যেই যে ব্যবস্থাটা আছে, অর্থাৎ বর্ণ সিস্টেম, মানে বর্ণ কুব্যবস্থা, জাতি কুব্যবস্থা, সেগুলোকে ঘুরপথে বাস্তবায়িত করা এবং ঘুরপথে সংবিধানকে যেহেতু সরাসরি ধ্বংস করা যাচ্ছে না, তাহলে ঘুরপথে সংবিধানকে বিলুপ্ত করে দেওয়া, এটাই হচ্ছে মূল পলিসি। তাহলে ডাক্তারবাবু খুব সুন্দর বলেছিলেন যে আজকের আমাদের মূল্যনিবাসী সমাজের একটা বুদ্ধিজীবী শ্রেণী তৈরি হচ্ছে, এবং যারা 100% অশিক্ষিত ছিল, মানে যাদেরকে শিক্ষা কেড়ে নেওয়া হয়েছিল, শিক্ষা কেড়ে নিয়ে যাদেরকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে একটা সীমিত পোর্শন বহু লড়াই করে প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রামান্তর থেকে তারা শিক্ষিত হয়ে তারা শহরে আসছিল। তারা শিক্ষা, রাজনীতি, ব্যবসা সমস্ত জায়গায় তারা নিজেদের অধিকার কায়েম করতে চাইছে, প্রতিনিধিত্ব তৈরি হচ্ছে। এবং সবথেকে বড় কথা, আজকে তারা সংবিধানটা জেনে ফেলেছে এবং তারা সেই সংবিধান মোতাবেক তাদের অধিকার দাবি আদায় করতে শুরু করেছে। তখনই মনুবাদী শাসকের পেটে যন্ত্রণা হতে শুরু করলো। তাহলে চেষ্টা করছে কিভাবে এদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। ওরা খুব সুন্দরভাবে সূক্ষ্ম পলিসি দ্বারা গবেষণা করে দেখলো যে এর মূল কারণ হচ্ছে শিক্ষা। বাবা সাহেব আম্বেদকর কিন্তু আমাদেরকে বলেই গেছেন যে শিক্ষা হলো ওই বাঘিনীর দুধ, যে খাবে সে দৌড়াবে। তো সেটা ওরা মর্মে উপলব্ধি করেছে, তাই ঘুরপথে ওরা চেষ্টা করছে সংবিধানটাকে অকেজ করে দেওয়া। এবং আজকের যে বহুজনদের যে উন্নয়নের যে মূল, তাদের মধ্যে যে একটা বুদ্ধিজীবী শ্রেণী তৈরি হচ্ছে, তাদের মধ্যে যে সংবিধান চেতনা বাড়ছে, অধিকার দাবায় আদায় করার যে লড়াই তৈরি হচ্ছে, তার পিছনে মূল কারণ শিক্ষা। যে শিক্ষাটাকে ঘুরপথে সরিয়ে নেওয়া হচ্ছে, মানে কেড়ে নেওয়া হচ্ছে মূল লক্ষ্য। তার জন্য দেখুন ডাক্তারবাবু যেটা বললেন, বিভিন্ন স্কুল কলেজে, বিশেষ করে উচ্চ শিক্ষা স্তরে, সেখানে ছাত্র নেই। আজকে যদি দেখা যায় বিগত 5 বছরে বিশেষ করে IIT, IISCর মতো যে সমস্ত নামি দামি প্রেস্টিজিয়াস মানে এডুকেশনাল ইনস্টিটিউশন আছে, সেখানে মানে বিগত 5 বছরে রেকর্ড সংখ্যক SC ST OBC শ্রেণীর ছাত্রছাত্রীদের জাতিগত উৎপীড়নের কারণে তারা ড্রপ আউট। সরকার কিন্তু এই উচ্চশিক্ষার ক্ষেত্রে বলি, বা আজকে প্রাথমিক শিক্ষা বলি, বা স্কুল শিক্ষা থেকে কলেজ শিক্ষা বা উচ্চ শিক্ষা স্তরে যে সমস্ত জায়গায় ছাত্রছাত্রীদের এই ড্রপ আউট হচ্ছে, সরকার কিন্তু একবারও এর মূল কারণ অনুসন্ধান করছে না এবং মূল সমাধানটা কিন্তু চাইছেন না। মূল কারণ অনুসন্ধান করে তার সঠিক সমাধানটা চাইছেন না। ঘুরপথে কি করছে, কি করে এই স্কুল কলেজগুলো শেষ করে দেওয়া যায়। যদি এর মূল কারণ সরকার অনুসন্ধান করেন, তাহলে এটা খুব স্পষ্ট যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে জাতিগত উৎপীড়ন হচ্ছে, সেটাকে বন্ধ করা। এবং শিক্ষক তো প্রয়োজনের তুলনায় নেই বললে চলে, তাহলে নতুন করে শিক্ষক নিয়োগই হচ্ছে না। যেখানে যেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে, সেটা পুরোপুরি সংবিধান মোতাবেক হচ্ছেই না, মানে সমস্ত শ্রেণীর প্রতিনিধিত্ব সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে না। যার ফলে কি হচ্ছে, শিক্ষক না থাকার অভাবে, শিক্ষক না থাকার ফলে ছাত্রছাত্রীর মধ্যে একটা 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 মানে পারসেপশন বিল্ড আপ করা গেছে যে সরকারি স্কুল মানে সেখানে পড়াশোনা ভালো হয় না। আপনি ভেবে দেখুন, একটু পিছিয়ে যাচ্ছি ইতিহাসের দিকে, যখন সরকারি স্কুল প্রথম চালু হয়, যখন শিক্ষিত হতে শুরু করেছে শুধুমাত্র
জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরা, যাদেরকে উচ্চবর্ণ বলি বা যাই বলি, টোনে পড়াশোনা করেছে। যারা যদিও আমি এদেরকে উচ্চবর্ণ বলে মানি না, এরা জেনারেল ক্যাটাগরি, যারা যখন শিক্ষা জগতে শুধুমাত্র এরাই ছিল, তখন দেখুন সরকারি স্কুল সব থেকে ভালো ছিল। যেই ধীরে 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 এসসি এসটি ওবিসিরা সরকারি স্কুলে পড়াশোনার আওতায় এলো, তখন দেখুন ওরা চক্রান্ত করে পলিসি বানিয়ে সরকারি ব্যবস্থাটাকে অকেজো করে দেওয়া হলো। তখন পারসেপশন বিল্ড আপ হলো কি, যে সরকারি স্কুল মানে খারাপ, সরকারি কলেজ মানে খারাপ, ওখানে পড়াশোনা হয় না। কোথায় ভালো পড়াশোনা হয়? প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজ, প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়াশোনা ভালো হয়। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, ঠিক যেভাবে সরকারি হসপিটালকে যদি অকেজো না করা যায়, তাহলে আশেপাশে ব্যাঙের ছাতার মতো নার্সিং হোমগুলো গড়ে উঠবে না। ঠিক একই রকমভাবে সরকারি এডুকেশনাল ইনস্টিটিউশন যদি এগুলোকে খতম না করা যায়, তাহলে এই যে প্রাইভেট শিক্ষা ব্যবস্থাগুলো গড়ে উঠবে না। এবং প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন যখন চালু হচ্ছে, এটা আমরা সবাই জানি, আমাদের মধ্যে যত বড় চাকরিজীবী হোক না কেন, এসসি এসটি ওবিসি সমাজ থেকে একটা কেজিতে একটা বাচ্চা যখন ভর্তি করা হবে আর কি, মানে নার্সারি থেকে শুরু করে বা আপার কেজিতে যখন ভর্তি করা হবে, একটা বাচ্চাকে যখন 3 লক্ষ টাকা ডোনেশন দিয়ে ভর্তি করানো হবে, কজন পারবে? আমাদের মধ্যে মানুষ আছে সম্ভব? তাহলে ঘুরপথে ফিজ হাইক করে দিয়ে প্রাইভেটাইজেশন করে এডুকেশনটাকে কেটে, এবং তার ফলে কি হবে, সেই মনুসংহিতার যুগে চলে যাও, সেই শিক্ষার অধিকারটাকে ঘুরপথে কেটে নিলাম। এরা অশিক্ষার অন্ধকারে তলিয়ে থাকলো, যার ফলে ব্রাহ্মণবাদ মাথা চড়িয়ে রাজ করবে শুধুমাত্র 10% মানুষ, এবং তার মধ্যে 3% মানুষ রাজ করবে। তারপরেও একটা জিনিস দেখা যায় যে আমাদের এসসি এসটি ওবিসিদের জন্য যে সংরক্ষণ আছে, সেই সংরক্ষণের উপর জেনারেল ক্যাটাগরির মানুষরা সবসময় একটা বিষাদগার করে, কিন্তু তারপরে এত কিছু করার পরে তাদের জন্য যে 10% সংরক্ষণ। আচ্ছা, খুব ভালো কোশ্চেন, আমি এই বিষয়ে একটুখানি বলতে চাই। দেখুন, আজকের এই যে জেনারেল ক্যাটাগরির মানুষ, যারা সকল প্রগতিশীল প্রোগ্রেসিভ বলে যাদেরকে মানুষ জানে, এরা বলতো না এই সংরক্ষণ ব্যবস্থার ফলে না মেরিট বাধাপ্রাপ্ত হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা যে ওরা ভুল বলতো, আসল উদ্দেশ্য জাতিবাদ, জাতিগত হিংসা, যে এর আসল কারণ আমি সেটা প্রমাণ করে দেবো, এখনই প্রমাণ করে দেবো। আপনি দেখুন, এতদিন পর্যন্ত ওরা এজেন্ডা চালিয়েছিল কি, সংরক্ষণ খারাপ, রিজার্ভেশন খারাপ। যেই ওদের জন্য 10% মানুষের জন্য 10% রিজার্ভেশন চালু হলো, যারা অলরেডি 70% দখল করে আছে, সমস্ত জায়গায় কবজা করে আছে, তখন থেকে আর সংরক্ষণ খারাপ নয়, জাতিগত সংরক্ষণ খারাপ হয়ে গেল। মানে সঙ্গে সঙ্গে সেই ভাইরাসের মতো ভার্সন চেঞ্জ করে ফেললো, ঠিক আছে, নিজের লিপিড স্ট্রাকচার চেঞ্জ করে, মানে চেঞ্জ করে ফেললো, যেহেতু ওরা সংরক্ষণটা পাচ্ছে। তখন বলছেন না, সংরক্ষণ হওয়া উচিত আর্থিক আধারে, সংরক্ষণ হওয়া উচিত মানে ইকোনমিক বেসিস ভিত্তিতে। অথচ ভারতবর্ষে আমরা মন্দিরগুলো যদি দেখি, সেখানে কিন্তু নিয়োগ হয় জাতি দেখি। তো ব্যাপারটা হচ্ছে আর কিছু নয়, জাতিগত হিংসাটাকে ওরা প্রকাশ করে। তাহলে এতদিন পর্যন্ত সংরক্ষণ খারাপ ছিল, এখন জাতিগত সংরক্ষণ খারাপ হয়ে গেল, ইডব্লিউএস ভালো হয়ে গেল। তা আসলে এর পিছনে অন্য কিছু নয়, একটাই কারণ, যারা এদেশের মূল নিবাসী বহুজন সমাজের মানুষ, তাদের থেকে শিক্ষা, চাকরি, ব্যবসা সমস্ত জায়গা থেকে কেড়ে তাদেরকে সরিয়ে দিয়ে গোলাম বানানোটা, পাকাপাকি গোলাম বানানোটাই হচ্ছে এর আসল উদ্দেশ্য, আর কিছু। স্যার, এর মুক্তির উপায় হিসাবে আপনি কি বলবেন, বা আমাদের এই সমস্যা থেকে সমাধানের পথ আপনি কি দেখাবেন? মুক্তির উপায় একমাত্র হবে যখন মূল নিবাসী সমাজের প্রতিনিধি দেশের নীতি নির্ধারণে আসতে পারে, পলিসি মেকিং এ আসতে পারে। একটু ব্যাকগ্রাউন্ড বলি, ল্যাটারাল এন্ট্রি বলে একটি কথা চালু আছে, এক্সটেনশন, সার্ভিস এক্সটেনশন। আমরা দেখতে পাচ্ছি একজন আইএস অফিসার তার চাকরি জীবন সুন্দরভাবে শেষ করলেন, সরকারি যিনি প্রশাসনে আছেন তাদের প্রতি বদান্যতা দেখিয়ে সকল রকমের খারাপ কাজ করে, সেটা হলো তার ক্রেডিট, সে তার জন্য এক্সটেনশন পাবেন। যে অফিসার সরকারি বদান্যতা দেখাতে পারলেন না, সঠিক পথে কাজ করলেন, মেরুদণ্ড সোজা রেখে কাজ করলেন, তার কোনো এক্সটেনশন হলো না। চাকরির পরে সে নতুন চাকরিতে এক্সটেনশন পেলেন। ল্যাটারাল এন্ট্রিতে কারা আসছেন? একটি কমিটি তৈরি করা হবে, অবভিয়াসলি সেটা ব্রাহ্মণ্যবাদীদের কমিটি, কারণ তারা তো সমস্ত পোস্টগুলো দখল করে আছে। সেই কমিটি যাকে রেকমেন্ড করবেন, সে কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে আসবেন না, আইএস পরীক্ষা দিয়ে আসবেন না, তিনি একজন ম্যানেজমেন্টের লোক, হতে পারেন টিসিএস এর কর্মী, হতে পারে ইনফোসিস এর কর্মী। তাকে একটা কমিটি রেকমেন্ড করবেন, সে আমাদের দেশের নীতি নির্ধারণের জন্য চাকরিতে ঢুকে যাবে। অলরেডি ঢুকে গেছে শতাধিক আইএস অফিসার র্যাঙ্কের অফিসার, যারা বিভিন্ন ক্ষেত্র থেকে এসছেন, শুধুমাত্র রেকমেন্ডেশনের জন্য জুড়ে তারা চাকরি পেয়েছেন, তারা কোনো পরীক্ষা দিয়ে আসেনি। ঠিক যেমন আমাদের বিচার ব্যবস্থাতে জুড়ে আছে কলেজিয়াম সিস্টেম, তাদের পরীক্ষা দিয়ে আসতে হয় না, ঠিক একই পদ্ধতিতে চাকরির ক্ষেত্রে ব্যুরোক্রেসিতে এরা ঢুকে গেছে। তাহলে কম্পিটিশন যেখানে কম্পিটিশন করে সমস্ত স্তরের শিক্ষিত মানুষজন আসবে, তাদের প্রতিনিধি তৈরি হবে, সেই জায়গাগুলো আটকানোর জন্য এটা সরকার বা ব্রাহ্মণ্যবাদীদের পলিসি। এই পলিসি যতদিন না পরিবর্তন হবে,
পলিসি মেকিং এর ক্ষেত্রে যতদিন না মূল নিবাসী সমাজের প্রতিনিধি আসতে পারছে, মানে আমাদেরকে policy maker হতে হবে। রাজনৈতিক ক্ষমতা যতদিন না আসবে, একদম। রাজনৈতিক ক্ষমতা আসলে তারাই পলিসি মেকার হবে। একদম। Power। যতদিন না আসছে পাওয়ারে, তাহলে পাওয়ার আসবে কখন? যখন এই মূল নিবাসী 85% মানুষ একদিকে ভোট দেবে ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে, তাহলে তারাও একদিনের মধ্যে পাওয়ার চেঞ্জ হয়ে যেতে পারে। যদি এই 85% মানুষ একত্রিত হতে পারে, তাহলে এই সমস্ত সমস্যার সমাধান হবে। আর এক্ষেত্রে আমি একটা কথা অ্যাড করি, এখানে যে আমাদের মূল্যবাসী সমাজের মানুষ যে ভোট দেবে না, সে ভোটিং রাইটটাকেও কেড়ে নেওয়া হচ্ছে ইভিএম এর সাহায্যে। ইভিএমটাকে ম্যানিপুলেট করে সেই আমাদের ভোটিং রাইটটা পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। আমরা যে ভোট দেবো, আমরা কি নিশ্চিত হতে পারছি যে ভোটটা আমরা যাকে দিচ্ছি তার কাছে যাচ্ছে কিনা? কারণ আলটিমেটলি তো ভিভিপ্যাট স্লিপ কাউন্ট হচ্ছে না। তাহলে ওটা একটা আই ওয়াশ মাত্র, যে ভিভিপ্যাট স্লিপটা আমরা দেখছি যে আমরা ভোটটা যাকে দিলাম, আমাদের ভোটটা সেখানে পড়লো, আমরা দেখলাম, বাট ওটা কাউন্ট হলো। কাউন্ট হচ্ছে কোনটা? মেশিনের রেজাল্ট, যেটা অলরেডি প্রোগ্রামিং করে টেম্পারেন্ট করা আছে, যার ফলে আমাদের ভোটিং রাইটটা পর্যন্ত আজকে বিপদের মধ্যে। যে একদম গ্রাম স্তরের মানুষ, যারা ধর্মপ্রাণ মানুষ, তারাও ধর্মপ্রাণ হলেও কিন্তু তাদের সন্তান পালন করতে গেলে একটা সবার যেরকম সমস্যা হয়, বা সবাই পেট কেটে খুব কষ্টের সঙ্গে তার সন্তানদের পালন করে, তার পরেও যখন চাকরি বাকরি পায় না, তারা এইগুলো মানছে না যে এই ধরনের সমস্যার কারণে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, বা ব্রাহ্মণ্যবাদের বা মনুবাদের কারণে তারা চাকরি পাচ্ছে না, এটা তারা উপলব্ধি করতে পারছে, কিন্তু সেইভাবে নিয়ে নিচ্ছে না। এর কারণ কি? আমরা কি তাদের কাছে পৌঁছাতে পারছি না, বা আমরা সেইভাবে সাধারণ মানুষের ভাষায় যে কথাগুলো বলতে হয় বা যেভাবে তাদেরকে বোঝাতে হয় সেটা বোঝাতে পারছি না? এই যে পুরো মুভমেন্ট, আম্বেদকরবাদী মুভমেন্ট পুরো ইন্টেলেকচুয়াল সমাজের মধ্যে রয়ে গেছে। একদম একদম। সেখান থেকে বেরোনোর কি? খুব ভালো কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আমি একটু বলি, এই যে অলরেডি আপনি বলে দিয়েছেন, অবশ্যই এর মধ্যে প্রশ্নটার উত্তরটা আপনি এখানে বলে দিয়েছেন, যে আজকের এই আম্বেদকরাইট যে মুভমেন্টটা, সেটা শুধুমাত্র ইন্টেলেকচুয়াল স্তরে রয়ে গেছে। কেন? ওরা তো সেটাই চাইছে যে যাতে করে এই আম্বেদকরাইট মুভমেন্টটা গ্রাসরুট লেভেলে না পৌঁছায়, তার জন্যই তো এডুকেশনটা ওরা কেড়ে নিচ্ছে। কারণ আম্বেদকরবাদ এবং এর বিপরীত ধর্মী যে বিচারধারা ব্রাহ্মণ্যবাদ, এটা একটা ভয়ঙ্কর সাবজেক্ট। মানে ব্রাহ্মণ্যবাদ হচ্ছে একটা কঠিন সাবজেক্ট, যেটা সহজে পাওয়া যায় না। এটা বুঝতে গেলে কি হবে? মানুষকে হায়ার এডুকেশন আসতে হবে, তার অ্যানালিসিস করার পাওয়ার তৈরি হতে হবে। আর আমরা সবাই জানি হায়ার এডুকেশনে আসার পর একটা মানুষ এটাকে অ্যানালিসিস করতে শেখে, তারপরে বুঝতে শেখে ব্রাহ্মণ্যবাদ কিভাবে কাজ করে। এটা তো চোখে দেখা যায় না। তাহলে আমাদের একেবারে গ্রাসরুট লেভেলে যে সমস্ত মানুষগুলো আছে, ধর্মপ্রাণ মানুষ, ওই যে বললেন না, যাদেরকে ধর্ম দিয়ে বশ করে রাখা হয়েছে, ওরা তো এই বিষয়টা ধরতেই পারছে না যে ব্রাহ্মণ্যবাদ কি খায় না মাকে, রিজার্ভেশন কি খায় না মাকে, এটা কি দরকার আছে। যাতে ওরা বুঝতে না পারে, তার জন্য তো ওরা আমাদের মধ্যে ইগনোরেন্ট, মানে আমাদেরকে অশিক্ষিত তৈরি করার কারণটা তো এটাই। তো ওরা চাইছে এই কারণেই, যাতে করে এদেরকে যদি অশিক্ষিত রাখা যায় না, তাহলে এরা আর এগুলো ব্রাহ্মণ্যবাদ বুঝতেই পারবে না, এবং অতি সহজেই আমাদের উপরে রাজত্ব করবে, এবং ওরা পাকাপাকি শাসক হবে, আমরা পাকাপাকি গোলাম হবে। তার জন্যই ওরা কিন্তু এডুকেশনটা কেটে দিচ্ছে। তো মানুষ এটা এভাবে গোলাম হয়ে আছে বলেই বুঝতে পারছে। একদম একদম, হ্যাঁ ঠিক ঠিক। শুধু শিক্ষিত নয়, আমাদের যারা শিক্ষিত সমাজ, হ্যাঁ, বহু গোলাম এটা আছে। দুভাবে ভাগ করা যাবে। এক হচ্ছে শিক্ষিত যারা যুক্তিবাদী, একদম তারা সমস্ত ঘটনাকে বিশ্লেষণমূলকভাবে দেখবেন, যুক্তি দিয়ে বিচার করবেন। ঠিক। আর এক শ্রেণী আছেন যারা শিক্ষিত, হুম, তারা লেখাপড়া জানা, ঠিক তারা সত্যি যুক্তিবাদী নয়, বিজ্ঞান মনস্ক নয়, ঠিক। তারা বিশেষ সুবিধাভোগী। হুম, তারা বাবা সাহেব আম্বেদকরের প্রদত্ত যে রিজার্ভেশন পদ্ধতিটাকে তারা চাকরির কাজে ব্যবহার করে, ঠিক। তারপরে বললেন, নিজের উপার্জনের জন্য ব্যবহার করে, নিজের পরিবারের জন্য, নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। প্রতিনিধিত্বমূলক যে রিজার্ভেশন যে ব্যবস্থা, অর্থাৎ আমার সমাজ থেকে প্রতিনিধি তৈরি হবে, সেই প্রতিনিধি তার সমাজের ডেভেলপমেন্টের জন্য যে কাজ Payback। পে ব্যাক টু সোসাইটি যে করবে, সেটা কিন্তু বহুল অংশে শিক্ষিত সমাজ করছে না। আপনার বাড়ির ছেলে মেয়েটাকে অনেক শিক্ষায় শিক্ষিত করার পর বা হায়ার এডুকেটেড করার পর চাকরি যখন পাচ্ছে না, তখন আপনি আপনার বাড়ির ছেলেটাকে বা মেয়েটাকে দোষারোপ করেন, সমাজ তাকে দোষারোপ করে কি লেখাপড়া করেছে। আমরা গ্রাম বাংলায় আপনারা দেখতে পাবেন তাকে নিয়ে কটূক্তি করা হয়, তার ছিল। কিন্তু এর যে ভিতরে কি চলছে, কি রাজনীতি চলছে, কি ব্রাহ্মণ্যবাদী মনুবাদী ব্যবস্থা চলছে, সেটা আপনি জানেন না এবং জানার চেষ্টাও করেন না। আজকের একজন শিক্ষক এবং একজন ডাক্তার মশাই সেটা সংক্ষেপে আলোচনা করলো। আপনাদের যদি মনে হয় এইসব বিষয় নিয়ে ভাববেন এবং বিষয়টা সমাজের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।